স্বাগতম বৃহস্পতিবারের বিকেলে। আর দুদিন বাদেই আমাদের স্বাধীনতা দিবস, ফলে আমার তরফ থেকে এক ঝলক দেখে নিন আমার সাথী বা সঙ্গিনী শ্রীময়ীকে। আমাদের দুজনের তরফ থেকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। একদম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, মানে ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্স। হ্যাঁ, তো আমরা আজকে আলোচনা করব যেই বিষয়ে, সেই বিষয়টা অত্যন্ত প্রয়োজনীয়। এই আলোচনা অনেক ক্ষেত্রেই শুনেছেন, তবে কি জানেন যে একটি ব্যাপার হচ্ছে ঠিকই যে ইলিশ মাছ কিনলে কেউ সেটা ভাপে রান্না করে, কেউ সর্ষে বাটা দিয়ে রান্না করে, কেউ কলা পাতা দিয়ে রান্না করে, কেউ সেটা পাতলা ঝোল করে বেগুন টেগুন দিয়ে। তো আমাদের কোনো একটা সাবজেক্ট বিভিন্ন অতিথি বিভিন্নভাবে সম্প্রচার করেন, প্রত্যেকে রেসপেক্ট জানাই। কিন্তু আমাদের শ্রীময়ী কি বলেন, সাবজেক্টটা অত্যন্ত স্পর্শকাতর। কারণ অনেকের মতে আসন্ন যে অমাবস্যাটি, একটা অমাবস্যাতে উনি কাটিয়ে এলেন অলমোস্ট, সেই অমাবস্যাটির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসে এই অমাবস্যা আসে, এবার পড়েছে 10ই সেপ্টেম্বর। অনেকেই বলেন যে শ্যামা পূজা অর্থাৎ কালী পূজার থেকেও পাওয়ারফুল নাকি এই কৌশিকী অমাবস্যা। সুতরাং আমার কতগুলো প্রশ্ন পরপর থাকতে পারে। প্রশ্ন নাম্বার 1, যে এটা কি সত্যি তাই, মানে যেটা আমি বললাম। প্রশ্ন নাম্বার 2, যে এই বিশেষ অমাবস্যা লোকের ঘরে ঘরে হয় না কেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়। প্রশ্ন নাম্বার 3, আচ্ছা এই দুটোই বলুন। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন প্রসূনদা। হ্যাঁ, 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এবং 11ই সেপ্টেম্বর এটি ছেড়ে যাচ্ছে। আমি একদম পঞ্জিকাটা নিয়েছি যাতে প্রপার টাইমটা আপনাদের আমি বলে দিতে পারি। 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়ছে, চতুর্দশী শেষ হচ্ছে 10টা 9 এবং অমাবস্যা শুরু হচ্ছে 10টা 11, এবং সেটি স্টে করছে অমাবস্যাটা শুক্রবার দিন সকাল 8টা 50 পর্যন্ত। অর্থাৎ 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টা 11 থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা এবং সেটা শুক্রবার সকাল 8টা 50-এ অমাবস্যা ছেড়ে যাবে। এবং এই অনেকেই আমাকে একটা জিজ্ঞেস করেছেন, বিভিন্ন সময় আলোচনা হয় এটা নিয়ে, যে কৌশিকী নামটা কেন। তো এটা দুটো মত আছে, আমি দুটো মতকে একটু কম্বাইন করে বলি। যে ঋষি কুশিক বলে প্রাচীন ভারতবর্ষে একজন নামকরা মহর্ষি ছিলেন। তো কুশিক 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 কয়রস্য তালিবর শয়রস্যি ক। তো তিনি দেবী পার্বতীর আরাধনা করতেন এবং তাকে কন্যা সমান বলে মনে করতেন। হ্যাঁ, মানে তার এতটাই পাওয়ার, আবেগ ছিল, পাওয়ার ছিল, ভালোবাসা ছিল, সব কিছু, মানে এক সম্পূর্ণ ডেডিকেটেড একজন মহর্ষি ছিলেন, তার নাম কুশিক। এবং তার সেই সময়টা ওই অসুররা যেরকম শিবের বর পেয়ে বা কোনো ভগবান ব্রহ্মার বর পেয়ে যেরকম সব দাপাদাপি করতো, ঋষিদের যজ্ঞটজ্ঞগুলো সমস্ত নষ্ট করতো। এবং সেই দুটো অসুরের নাম আপনারা সকলেই জানেন, মানে চণ্ডী থেকে শুম্ভ এবং নিশুম্ভ। তখন তার কন্যাসম দেবী পার্বতীকে তিনি ঋষি কুশিক তিনি আবাহন করলেন যে মা তুমি এগুলো দেখো, যে এরা তো দুর্বৃত্তরা সব নষ্ট করে, তপবন নষ্ট করে দিচ্ছে, যজ্ঞ নষ্ট করে দিচ্ছে, আমরা মানে দেবার্চনা করব কি করে। তখন দেবী পার্বতী প্রসন্ন হয়ে তখন তিনি আর কি বরদান তো তিনি দিলেনই, বললেন যে, এবং তিনি নিজে অবতীর্ণ হলেন এবং তার কোষ থেকে তিনি একজন দেবী সৃষ্টি করলেন। তাই কোষ থেকে সৃষ্টি হওয়ার জন্য তার নাম হচ্ছে, এই অমাবস্যাকে বলে কোশী অমাবস্যা বা এটা কৌশিকী অমাবস্যা। কারণ ঋষি কুশিকের বংশের পুজো হিসেবে প্রথমে এটা প্রচারিত ছিল। তো সেই হিসেবে কুশিকের বংশ হিসেবে কৌশিকী, এবং দেবীর কোষ থেকে নির্গত হয়েছিলেন যে দেবী, হ্যাঁ কোষ থেকে সেল। তো সেটা সেই কারণে এটাকে কোশী অমাবস্যা বলা হয় এবং কালক্রমে এটা কৌশিকী অমাবস্যা এটা নাম পায়। এবং এই দেবীর হাতেই সেই প্রচণ্ড দুজন দৈত্য শুম্ভ নিশুম্ভ নিহত হয়। হ্যাঁ, তিনি তখন তাদের বধ করেন এবং পরবর্তীকালে তিনি বধটা করেন কি এই সময়টা বধ করেন। এই সময় তিনি উৎপন্ন হয়েছিলেন, মানে এতটাই এনার্জি নিয়ে তিনি উৎপন্ন হয়েছিলেন যে মোটামুটি এই সময় উৎপন্ন হওয়ার পরেই তিনি ওদেরকে বধ করেছিলেন। কারণ এদের বধ করবার জন্যই তিনি উৎপন্ন হয়েছিলেন। তো এই যেরকম মানে মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপটাই হয়েছিল যে মহিষাসুরকে বধ করার জন্য, তিনি শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল এই দেবী কৌশিকীর দ্বারা।
সেই কারণেও তিনি বিখ্যাত। এবং যত বাধা মনে করা হয় এটাকে, যে এই সময় মানে এনি টাইপ অফ ব্লকেজ, আপনার চাকরি বাকরির ব্লকেজ হতে পারে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ হতে পারে, কোনো প্রারব্ধের কোনো দোষ, যেটাকে পিতৃদোষও বলা হয়, হ্যাঁ, এই ধরনের দোষ যেগুলো থাকে আমাদের হরোস্কোপে, সেগুলোও কিন্তু এই সময় সেটার কিন্তু মানে যাকে বলে কাটান, হিন্দিতে বলে কাটান, বা বাংলায় সেই দোষের ক্রিয়াকর্ম করে এইগুলোকে কিন্তু সমাধান করা সম্ভব, যেটা অন্য অমাবস্যায় এতটা পাওয়ারফুল না। এবং আপনি প্রসঙ্গক্রমে বললেন যে মনে করা হয় এটা দীপান্বিতা অমাবস্যা থেকে মানে পাওয়ারফুল। আমি মনে করি প্রসন্দা, এই কৌশিকী অমাবস্যা বা ভাদ্র মাসের অমাবস্যা, মাঝখানে মহালয়া, তারপরে হচ্ছে কালী পুজো, তিনটে একটা সিরিজ, মানে ত্রিপত্র যেরকম আমাদের বেলপাতা থাকে, ওইটা কিন্তু আমি এইভাবে মনে করি, দুদিকে দুটো অমাবস্যা, একটি হচ্ছে কৌশিকী, একটি হচ্ছে মহালয়া, এবং ওপরটা দীপান্বিতা, বা এইরকমভাবে জিনিসটা একটা সিরিজ ধরে যায়। অনেকের অনেক ক্রিটিক্যাল কাজ থাকে, যেটা অনেক সময় একটা অমাবস্যায় কমপ্লিট করা সম্ভব হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু তখন পরবর্তী অমাবস্যাগুলোকেও কিন্তু কাজে লাগানো হয়। তো আমার মনে হয় দে আর ইকুয়ালি পাওয়ারফুল, এবং তিনটে অমাবস্যা সিরিজ ধরে কাজ করলে মানে কঠিন বাস্তব তাহলে প্রথমটাকেই কি সবথেকে পাওয়ারফুল বলা হচ্ছে? মানে পাওয়ারফুল অমাবস্যা শুরু এখান থেকে, আচ্ছা, মানে এটা হচ্ছে পায়োনিয়ার, তারপরে পর্যায়ক্রমে বাকি দুটো অমাবস্যা এবং দীপান্বিতা সমাপন। আচ্ছা, মাঝখানে হচ্ছে মহালয়া এবং নবরাত্রি, মানে সেটা তো সাংঘাতিক একটি কম্বিনেশন। আর গ্রহ সঞ্চার নিয়ে যদি আমরা যেটা আলোচনা করে থাকি, 12ই আগস্ট কিন্তু মঙ্গল প্রবেশ করেছে মিথুন রাশিতে এবং আদ্রা নক্ষত্রে, যেটা ইটসেলফ রাহুর নক্ষত্র। এবং একই সঙ্গে তার আগেই জাস্ট 2 আগস্ট রাহু ঢুকেছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। এক্ষেত্রে মঙ্গল আর রাহু কিন্তু নক্ষত্র বিনিময় করছে। তো এই ক্ষেত্রটা এর ফলে কি হবে না, মানুষের ইমোশনাল বুস্টার, মানে আবেগটা অসম্ভব বেশি হয়ে পড়বে। এবং যেটা হচ্ছে যে অনেকের বেশ কিছু কিন্তু লাভও দেওয়া হবে, কারণ এই যে রাহুর চেঞ্জটা, এটা কিন্তু শেয়ার বা ফাটকা থেকে কিন্তু অনেক লাভ দিতে পারে, এবং আচমকা মানি গেইন এটাও কিন্তু আসতে পারে। কিন্তু আবার প্রপার্টি বিবাদ বা এই জাতীয় জিনিসগুলো এটা এতটাই বেশি হতে পারে, মানে সেখান থেকে হাতাহাতি এবং তার পরবর্তী পর্যায়েও কিন্তু যেতে পারে। সুতরাং এই সময় মানুষের টেম্পারামেন্টাল ইমব্যালেন্সকে কন্ট্রোল করা খুব দরকার। বক্তব্য মতামত প্রকাশের স্বাধীনতা আমাদের স্বাধীন ভারতে সকলেরই আছে, কিন্তু সেটা এমন কিছু জিনিস উস্কানিমূলক না হওয়াই ভালো, যেটা ভাইরাল হয়ে মানুষে হানাহানি, কারণ এই চান্সটা গ্রহ নক্ষত্রের কম্বিনেশন থেকে আসছে। আমার একেবারেই নন পলিটিক্যাল বক্তব্য, কিন্তু গ্রহ অনুযায়ী যেটা ঘটতে পারে সেটা আপনাদেরকে বললাম, যাতে আপনারা আপনাদের ছেলেপুলেকে বা নিজেরাও খানিকটা মানে নিয়ন্ত্রণে থাকে ব্যাপারটা। আমাদের তো শান্ত পরিস্থিতিতেই কাজ করতে হবে, কে আর চায় সাংসারিক অশান্তি? নিশ্চয়ই। তো আরেকটা জিনিস, রাহু প্রবলটা হলে এবং সন্তানদের অবাধ্যতা মানে দুর্বিনীত হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু মারাত্মক লেভেলে বাড়বে এই সময়টা। সন্তানরা পিতামাতাকে হেকেল করতে পারে, তাকে অসম্মান করতে পারে এবং পাবলিকলি করতে পারে। নেশাশক্তি কিন্তু বাড়বে। তো এইগুলো থেকে আগে থাকতেই কন্ট্রোল করা উচিত, এবং কৌশিকী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা সেটার একটা বড় জায়গা, ফার্স্ট স্টেপ বলা যেতে পারে, ফার্স্ট এবং বেস্ট স্টেপও বলা যেতে পারে। বেস্ট স্টেপও বলা যেতে পারে। ধরুন যার একটা অমাবস্যাতেই তার ক্রিয়াটা সমাধান হয়ে গেল, তো তারই ভালো, তাকে। কিন্তু একটা ব্যাপার তো ঠিক যে আপনি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অমাবস্যাই পালন করছেন, প্রত্যেকটা অমাবস্যা পালন, প্রত্যেকটা পূর্ণিমা আপনি পালন করছেন। প্রত্যেকটা পূর্ণিমা আমি পালন করি। আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে প্রসন্দা পূর্ণিমার কৃত্য সম্বন্ধে মানুষের অর্ধেকের বেশি আইডিয়াটাই নেই। শুধু অমাবস্যা মানে যেখানে নো মুন, হ্যাঁ মানে নো মুন নিয়েই তারা ব্যস্ত থাকে। আরে ফুল মুন আপনাকে অনেক কিছু দিতে পারে, নেই এর থেকে আছেটা অনেক বেটার। তো সুতরাং সেক্ষেত্রেও ধরুন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, আপনার রিলেশনশিপের ডেভেলপমেন্ট, আপনি নিজেদের রিলেশনশিপ ভুলে যান, আপনার স্ত্রী আর আপনার মায়ের মধ্যে তো আপনি পিষছেন, বেশিরভাগ পুরুষ মানুষ আমাদের দেশে পিষতে থাকেন, স্যান্ডউইচ বা চিড়ে চাপটা যাকে বলা হয়, হ্যাঁ সেই অবস্থা। তো সেক্ষেত্রে পারিবারিক শান্তি, তো এটা তো মানে মহিলারা তো চাইছেন ঠিক আছে, কিন্তু প্রচুর পুরুষ ক্যান্ডিডেট আমি দেখি তো প্রসন্ন, মানে যারা দুইয়ের ব্যালেন্স করতে গিয়ে চিড়ে চ্যাপটা, অধিকাংশ সময় বেচারারা অফিস থেকে ফিরে বাড়ি ঢুকতে সাহস পারেন যে এই শুরু হয়ে গেল মহাভারত, বা আরেক মানে ওই আর কি জীবন্ত টিভি সিরিয়াল ঘরে লাইভ। আমাকে তো একজন বলেন কি করবো ম্যাডাম, অফিস থেকে দেরিতে ফিরেও ক্লাবে চলে যায়, ইচ্ছে করে না,
কারণ সেখানকার পরিবেশও ঠিকঠাক নয়। কিন্তু বাড়িতে এই যে মানে শ্বাসবহুর এই যে আমি ঢুকলেই লাইভ সিরিয়াল শুরু হয়ে যায়, তার থেকে আপনি আমাকে বাঁচান। তো দিস ইজ, সেটা তো তার ভালো নাও লাগতে পারে, সারাদিন পরিশ্রম করার পর বাড়িতে এসে যদি ক্যাচাল দেখেন, মানে মাও কমপ্লেন করছে, ঘরে গেলে বউও কমপ্লেন করছেন, সে যায় কোথায়? তো মানে ওই হচ্ছে ব্যাপার। তো এই যে সমস্ত পারিবারিক ঘোরতর অশান্তি, সেক্ষেত্রে মেজর বাস্তু দোষ। অনেক সময় প্রসন্দা দেখা যায় যে ভাড়া বাড়িতে সংসারটা কিন্তু সুখে ছিল, কিন্তু যেই ভদ্রলোকের একটু পদোন্নতি হয়েছে, পে প্যাকেজেস বেড়েছে, তারা একটা ফ্ল্যাট নিয়েছেন এবং ভালো জায়গায় নিয়েছেন, তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখা গেছে যে দেখুন, প্রমোটার তো শুধুমাত্র আপনার সুবিধার জন্য আপনার তার বোরিংটা বদলাতে পারবে না, সেটা পসিবল না। ফ্ল্যাটে নিজের জমি কিনে বাড়ি হলে সেটা আপনি সুবিধা মতো জায়গায় বাস্তুবিদ ডেকে বা আমাদের থেকে পরামর্শ নিয়ে আপনি সেখানে বোরিংটা ঠিকঠাক জায়গায় করতে পারেন। কিন্তু ফ্ল্যাটে তো প্রমোটার আপনার জন্য, ফ্ল্যাট আপনার অ্যাফোর্ডেবিলিটির মধ্যেও থাকতে হবে, আবার বাস্তু কিছুটা মানে অন্তত 60% বাস্তু বা 65% বাস্তু পজিটিভ থাকতে হবে, তবেই আপনি সেখানে শান্তি পাবেন। অনেক ফ্ল্যাট রয়েছে আজকাল, মানে প্রচুর পুকুর বন্ধ করে ফ্ল্যাট হয়েছে, এমন এমন জায়গায় ফ্ল্যাট হয়েছে যেখানে কিন্তু একটা সময় প্রচুর মানে রক্তপাত ঘটেছে ইত্যাদি প্রভৃতি হয়েছে। কসাইখানার ওপর একটি মানে আমি এর আগে দেখেছি যে প্রচুর মানে কাজ করতে গিয়ে ওরাকেল এবং অন্যান্য ক্রিয়াকর্ম করতে গিয়ে তার বাস্তু শোধন করে মানে প্রচুর পশুর কান্নার আওয়াজ আসছে। কি ব্যাপার? তারপরে জিজ্ঞেস করতে 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 তখন জানা গেল যে বিভিন্ন, আমি বললাম ভদ্রলোককে বললাম আপনি সার্চ করুন। তিনি তখন মোটামুটি 15-20 বছরের হিস্ট্রি তিনি সার্চ করে দেখলেন যে যেই ফ্ল্যাটটা যেখানে হয়েছে ওইটি একটা সময় কসাইখানা ছিল। তা বুঝতে পারছেন বন্ধুরা, বাস্তু কতখানি কথা বলে, ট্যারো কার্ড বা ওরাকেল কত গভীরে যেতে পারে। তিনি শান্তি পাবেন কি করে, তার সন্তান মানুষ হবেন কি করে? তো সুতরাং ফ্ল্যাট বুক করবার আগে অবশ্যই একবার বাস্তু সংক্রান্ত প্রতিকার বা বাস্তু সংক্রান্ত পরামর্শটা আগে নেবেন, প্রতিকারটা তারপরে। তো এই ব্যাপারে আপনার সাজেস্টিভলি আপনার ট্যারো কার্ডের মাধ্যমে হ্যাঁ, এই যে আপনার কৌশিকী অমাবস্যা আসছে, হ্যাঁ, কাদের কাদের সময়টা খারাপ যেতে পারে বলে মনে করেন? সময়টা দেখুন মানে যেটাকে আপনি রিকভার করবেন আর কি ট্যারো হ্যাঁ, কার্ডের মাধ্যমে। সময়টা রাশি অনুযায়ী দেখুন বললে অনেক ক্ষেত্রে দেখুন মানে যেটা 7.5 যাদের যাচ্ছে, মীন রাশি সেকেন্ড ফেজ যাচ্ছে, মীন রাশির সময় তো খারাপই চলছে, মেষের টাইমটাও কিন্তু খারাপ হতে শুরু করেছে। ফার্স্ট ফেজটা মেষ রাশিকে কিন্তু অনেক কিছু দিয়েছিল, সেকেন্ড ফেজটা মেষ রাশি কিন্তু ভুগবেন। এবং যেটা আমি গতদিন বলে গেলাম, সিংহ রাশি যার ঢাইয়া চলছে এবং ধনু রাশি যাদের কান্টাকা চলছে, তো এরা কিন্তু সাফার করবেন এবং এরা অনেক ক্ষেত্রে সাফার করেছেন। একটি এই রিলেটেড মেল আছে, আমি খুব সংক্ষেপে এটা বলে দিচ্ছি, পড়বার দরকার নেই, আমি সংক্ষেপে বলছি যে একজন ভদ্রলোক তিনি আমাকে জানিয়েছেন যে থ্রু মেল যে তিনি একটি বেসরকারি সংস্থার কন্ট্রাক্ট পেয়েছিলেন। তো সেটিকে তিনি মানে তার 30% তিনি টাকা অ্যাডভান্স হিসেবে পেয়েছিলেন। এরপর যেটা হয়েছে মানে তারপর সেই ভোটের প্রস্তুতি, ভোট পরবর্তী সমস্ত কিছু মিলিয়ে এখন তিনি যাদের থেকে টাকাটা পেতেন, যে সংস্থার কাছ থেকে তিনি টাকাটা পেতেন, তার এই টাকাগুলো তিনি এখন পাচ্ছেন না। আজ নয় কাল, কাল নয় পরশু, অর্থাৎ তার মানি ব্লক হয়ে গেছে। এবং তিনি বলছেন আমি যে লেবারদের দিয়ে, যে মিস্ত্রিদের দিয়ে আমি কাজগুলো করাই, ম্যাডাম তারা তো এসে আমার বাড়িতে রোজ এসে টাকা চাইছে এবং করুণ মুখ, সত্যি তারা পরিশ্রম করেছে, কিন্তু আমি আমার নিজের পকেট থেকে কত দেব? তো আপনি একটু দেখে জানাবেন যে কৌশিকী অমাবস্যাতে কাজটা করলে, যে প্রশ্নটা আপনি করলেন, আমার এই সমস্যাটা সমাধান হবে কি না এবং সেটা কত দিনের মধ্যে হতে পারে। সেই কোশ্চেনটাই চলে আসি যে মানি ব্লকেজ, এবং তিনি কন্ট্রাক্টের বেসরকারি কন্ট্রাক্ট পেয়েছিলেন সংস্থার, তিনি টাকা 30% পেয়েছেন, 70% আটকে ছিল। আচ্ছা আমাদের, আমি বলি এতখানি টাকা আটকে পেয়েছেন কেন? না আমাদের তো এরমভাবেই কাজ হয়, কিন্তু মানে হঠাৎ করে জিনিসটা আটকে গেছে। তা আমি ম্যাডাম খুব ফ্যাসাদে পড়ে গেছি, আমি এখন কি করব? তা আমার কাজটা কি তা করলে হবে? তো প্রথম উত্তর কেন হলো সেটা আগে দিয়ে দিই, যেটা হচ্ছে যে রাহুর চলন, রাহু বেশ কিছুদিন ধরে গন্ডগোল করছে, মানে তার চলন পরিবর্তিত হচ্ছে, নক্ষত্র চেঞ্জ হচ্ছে, এবং এই শনি 7.5 আপনার ধনুরাশি আপনার কন্টকা যাচ্ছে, সে কারণে হওয়া জিনিস আপনার ডিলেড হচ্ছে, বিলম্বিত হচ্ছে। এবং যেটা হচ্ছে এই জিনিসটি আপনি যদি, আপনাকে বাকি কার্ডের গুলো দেখানোর আমার খুব একটা মানে
প্রয়োজন সেক্ষেত্রে নেই। আপনি যেটা জানতে চাইছেন রেজাল্টটাই বলি, আউটকামটাই আপনাকে বলি, যে হ্যাঁ আপনি কৌশিকী অমাবস্যায় যদি এই জায়গাগুলো যে যে কারণে আপনার সমস্যা হচ্ছে, হ্যাঁ যে একটা দেখিয়ে দিচ্ছি, দিনের পর দিন ঝোলাচ্ছে, আজ দেবো বলে দিচ্ছে না, কাল দেবো বলে হ্যাঁ সে একটা অন্য এক্সকিউজ দিচ্ছে, কাজে আপনার যে প্রার্থিত টাকাটা মানে প্রাপ্য টাকাটা আপনি নিজে পাচ্ছেন না, কাজে আপনি আপনার যে লেবাররা রয়েছে তাদের তো আপনি দিতেই পাচ্ছেন না। তো সেটা আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কার্ড যেটা বলছে হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা সত্যি, এবং বলেও দিয়েছি যে এই সময়টা যদি আপনি এটা করিয়ে নিতে পারেন তাহলে মোটামুটি পুজো দেওয়ালির পর আপনি নভেম্বর এন্ড অফ নভেম্বর থেকে আপনি টাকা কিন্তু একবারে পাবেন না দাদা, আপনি কিন্তু পার্টে পার্টে টাকাটা পাবেন, বাট আপনি ক্রিয়াটা করিয়ে নিলে অবশ্যই সেক্ষেত্রে টাকাটা আপনার রিকভারি হবে। ভালো থাকবেন। আপনি ওইটাকে জেনারেলাইজ করুন একটুখানি, যে কাদের এই সময়টা আপনি বললেন মোটে যে সিংহ রাশি বা ওটা তাহলে আমি বরং একটু কার্ডের মাধ্যম দিয়ে আমি কার্ডের মাধ্যম দিয়ে আমি এক্ষেত্রে আসি, যে কাদের এই সবাই তো কার্ডটাকেই ওয়াচ করছে। হ্যাঁ ন্যাচারালি, এবং শ্রীময়ী মানেই ট্যারো কার্ড। হ্যাঁ তো এখানে ঠিক আছে, আপনি রাখুন। আমি ঠিক আছে, ফার্স্টে চলে আসবো মেষ রাশি, যে এই সময়টা অর্থাৎ এই যে রাহু এবং না, খারাপ যাদের খুব যাবে আগে তাদেরটা দেখিয়ে দিন। খারাপ যাদের যাওয়ার কথা রয়েছে মানে হতে পারে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। বলেই দিয়েছিলাম যে এটা মেষ রাশির গন্ডগোল, তো মেষ রাশির এক্ষেত্রে গন্ডগোল দেখাচ্ছে। মেষ রাশির এমন পরিস্থিতি মানে মানসিক পরিস্থিতি, কারণ রাহু তো মানুষের মনের ওপর খেলে, মস্তিষ্কের ওপর খেলে, এমন মানে সিচুয়েশন হতে পারে তার মনে হবে দূর বাবা ভাল লাগছে না, বাড়ি ছেড়ে কোথাও চলে যাই। তো এই তবে একটাই জায়গা বলবো, একটু সদ্গুরু লাভ হতে পারে, বা বয়স্ক কোনো পিতৃস্থানীয় বা ওই জ্যাঠামশাই স্থানীয় এরকম বয়সী কাউকে পেলে তিনি যদি আপনাকে কোনো সদুপদেশ দেন প্লিজ এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে মেষ রাশির বেলা কার্ডটা রয়েছে। এরপর চলে আসবো যেটা হচ্ছে কর্কট রাশির এই সময়টা খারাপ। কর্কট রাশির এই সময়টা খারাপ যাবে। কর্কটের কার্ডটা আমি দেখাচ্ছি। কর্কট কিছু প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন এই সময়। দেখুন 2 অফ কাপস ইজ হিয়ার, কিন্তু সেই প্রেম ভালোবাসাটা তাকে সাময়িক সুখ দিতে পারলো, মেন্টাল প্লেজার দিতে পারলেও এরপর তিনি এমন মানে এই প্রেমটা এমন ধরনের প্রেম হতে পারে যে যেটা কিন্তু তাকে ফাঁদে ফেলতে পারে, এবং তিনি এমন আটকে যেতে পারেন, সেটা মানে ইন্টারকাস্ট বা ইন্টার রিলিজিয়ান হতে পারে, যেখান থেকে তার লাইফে প্রবলেম চলে আসাটা মানে অনিবার্য। সুতরাং কর্কটের জন্য কিন্তু যথেষ্ট প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসবো পরবর্তী যেটা বলছিলাম সিংহ রাশিতে। সিংহ রাশির জন্য যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আরে বাবা কি কার্ড পড়েছে। তো সিংহ রাশির একটা জিনিস একটু ভালো, কারণ ভাদ্র মাসে রবিটা কিন্তু সিংহ রাশিতে ঢুকবে, সেই হিসেবে সিংহ রাশির প্রপার্টি ম্যাটার্সে কিছু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ কিছু প্রপার্টি কানেকশন বা প্রপার্টি তার হাতে আসা বা কেনার সুযোগ এরকম আসবে, কিন্তু প্রবলেম করতে পারে, আপনার রিলেশনশিপ ভাঙতে পারে, এবং সেখান থেকে বড় ধোঁকা কিন্তু আপনি পেতে পারেন। বা সিংহ রাশিরও যাদের পিতৃস্থানীয় বয়স্ক মানুষ রয়েছেন সেখানেও কিন্তু তাদের হার্ট রিলেটেড বড় প্রবলেম, এবং সেখান থেকে বড় খরচে থাকা। হ্যাঁ 3 অফ সোর্স, হার্টের মধ্যে 3টে ছুরি। সুতরাং বড় অপারেশন বা ইত্যাদি কিছুর কারণে প্রচুর অর্থের ব্যয় হবে। টাকা আসার জায়গা আছে কিন্তু ব্যয় তার চতুর্গুণ দেখাচ্ছে। সুতরাং ভালো তো বলতে পারা গেল না। কন্যা রাশিতে এই সময় শুক্র নিচস্থ, কিন্তু কন্যা রাশির সময় অতটা খারাপ না। তুলা রাশিরা কিছুটা ভুগবেন, শরীর স্বাস্থ্য হার্ট রিলেটেড ব্যাপার। এবার চলে আসবো আমি ধনুতে, কারণ ধনুর কণ্টকা যেটা বললাম, ধনুর কণ্টকা চলছে। ধনুকে দেখা যাক কি দিতে পারেন মানে এই গ্রহ সঞ্চার। এই যে ঝুলে আছেন ধনুরাশি, বাড়ি বুক করেছেন, ফ্ল্যাট বুক করেছেন, টাকা পয়সা দিয়ে দিয়েছেন, প্রমোটার চাবি দিচ্ছে না, ঝুলিয়ে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, বলেছে হ্যাঁ হয়ে যাবে, বা আপনি জেনেও গেছেন যে আপনার ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে এসে পৌঁছচ্ছে না। ডিলেমাতে ভুগছেন যে আমি যার এসেও গেছে, আমি এই চাকরিটা করব, এতদিন হচ্ছিল না, একসাথে 2টো অফার এসে গেছে। এবার বুঝতে পারছেন না যে কোনটাতে গেলে আমার জীবনটা স্টেবল হবে, ফিউচারে আপনার গ্রোথ হবে কেরিয়ার ওয়াইজ। সুতরাং ধনুরাশি ডিলেমা,
যার বিয়ে ঠিক হচ্ছে তিনি বুঝতে পারছেন না যে মানে মিস এ কে বিয়ে করবেন না মিস বি কে বিয়ে করবেন, বা বিয়েটা করলো সেটা কতটা সেটা সার্থক, কতটা এক্স্যাক্টলি তাই, কতটা সার্থকতা রয়েছে, কার সাথে জীবনটা শুরু করলে আপনার পরিবার এবং আপনার সঙ্গেও জীবনভর আপনি সম্পর্কটা রাখতে হবে। সুতরাং ধনুরাশি দ্বিধা দ্বন্দ্ব এবং খরচ এবং ঝুলে থাকা এই জায়গাগুলো ধনুরাশির কিন্তু রয়েছে, মানে স্যাটিসফাইড নন অ্যাট অল, মানে মানসিক শান্তি কিছুতেই পাওয়া যাচ্ছে না। চলে আসবো মীন রাশিতে। প্রত্যেকটা আমি শুধু বন্ধুরা একটা টোটাল রাশিফল বলছি না, যাদের যাদের প্রবলেম আছে ক্রিটিক্যাল সেটা বলছি, কাজে ভাববে না শ্রীময়ী আমাদেরটা স্কিপ করে গেল। স্কিপের এখানে ব্যাপার নেই, সেরকম দরকার হলে আমরা পরে একদিন এই সময় টোটাল রাশিফলটা আমি বলবো। মীন রাশিরা রয়েছেন ওই সাড়ে সাথী সেকেন্ড ফেজ, ন্যায়দাতা দণ্ডদাতা স্যাটার্ন, তাদের এই যে জাজমেন্ট দুজন হাত জোর করে রয়েছেন, ওপর থেকে আদালতের কার্ড পড়ছে। সুতরাং মীন রাশির কিন্তু মানে আদালত পর্যন্ত যাওয়ার মতো কোনো, সেটা প্রপার্টি ম্যাটার্সে হোক, রিলেশনশিপ ম্যাটার্সে হোক, ম্যারিটাল ডিসপুট থেকে হোক, মীন রাশির কিন্তু কোর্ট কিন্তু মানে আসছেই জুডিশিয়াল ব্যাপারে জড়িয়ে পড়বেন, পুলিশি ঝামেলা হতে পারে। সুতরাং মীন রাশির লোকেরা কিন্তু সতর্ক থাকবেন। এবং এই জাগলিং দেখতে পাচ্ছেন, আপনার মনে হবে যে ভাগ্য আপনাকে নিয়ে এরকম জাগলিং করছে, একটু ভালো খবর পেলেন পর মুহূর্তে তার চতুর্গুণ খারাপ খবর পেলেন। এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু মীন রাশির হতে চলেছে এবং সাড়ে সাতির মধ্য গগন। সুতরাং সেকেন্ড ফেজ পা রিলেটেড কোনো চোট আঘাতকে কিন্তু ইগনোর করবে না। পাটা মচকে গেছে, আপনি ভাবলেন বাড়িতে বরফ জল দিয়ে আপনি চুন হলুদ লাগিয়ে সেরে গেল না, মানে অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন এক্ষেত্রে শ্রীময়ীকে না, যে মানে এটা পরবর্তীকালে আপনাকে ভোগাবে কিনা। যেহেতু রোগের ব্যাপার আছে, রোগের ব্যাপার শুধু না, হাড়ের ব্যাপার তো, এবং যেহেতু এই ফেজটাতে রয়েছে শনি, সুতরাং পায়ে চোট আঘাত এবং হাড়ে বা ধরুন ব্যাকবোনে শিরদাঁড়ায় এগুলো কিন্তু আপনাকে ড্যামেজ দেবে। সুতরাং সেই জায়গাটা থেকে সতর্ক থাকবেন। যানবাহন চালানোর সময় স্পেশালি যারা টু হুইলার চালান খুব সতর্ক থাকবেন। এইবারে ব্যাপারটা হচ্ছে যে আপনি তো সমস্যা বললেন, সমাধানের জায়গা তো যদি না বলেন তাহলে সমস্যাটা আমি খুব একটা বলতে চাই না, কিন্তু ঠিক আছে আমি পরে একটা যে কোনো এপিসোডে প্রত্যেকটা রাশি ধরে আমরা প্রত্যেকটা রাশি ধরেই বলা যেতে পারে। আপনি মোটামুটি যেগুলো বললেন সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি মেষ রাশি, তারপরে সিংহ ধরলেন, না মেষের পর কর্কটে গেছে, কর্কট ধরলেন, তারপরে সিংহ ধরলেন, ধনু এবং মীন, পাঁচটা রাশি বললেন। হ্যাঁ, এরকম তো প্রসন্দা কোনো সময় হয় না যে 12টি রাশিরই খুব সুদিন চলছে বা 12টি রাশিরই দুর্দিন চলছে, কম্পারেবলি খারাপ 5 জন। হ্যাঁ, তার মানে বাকি 7 জন অপেক্ষাকৃত ভালো থাকবেন। বাকি যে 7টা রাশি রয়েছে সেক্ষেত্রে বৃষ থেকে শুরু করে আপনার মকর পর্যন্ত বা কুম্ভ পর্যন্ত, কুম্ভের লাস্ট ফেজ যে প্রবলেমটা এখন তাদের লাইফে যাচ্ছে এটা কিন্তু আর বেশি দূরে নয়, মানে এটা অল্প দূরে, 27-এর ফার্স্ট কোয়ার্টারের ভেতরেই মোটামুটি তাদের লাইফের পাওনা গন্ডাগুলো, অর্থাৎ উনি যাওয়ার সময়, স্যাটার্ন যাওয়ার সময় আপনাকে কিছু ব্লেসিং দিয়ে যান এবং সেই কারণে ওনার দশার কারণে এবং দৃষ্টির কারণে যে সমস্যাগুলো আপনার হয়েছিল, যারা সৎ পথে থাকেন এবং ন্যায়নিষ্ঠ সততা বজায় রাখেন তাদের কিন্তু উনি যাওয়ার সময় ঝুলি ভরে দিয়ে যান। এটা আমার কথা না, এটা আমাদের শাস্ত্রের কথা। তো সুতরাং কুম্ভ রাশির লোকজনদের আমি একটাই বলবো, ডোন্ট বি ডিপ্রেসড, হতাশ হবেন না এবং মানসিক কষ্ট রাখবেন না। শনি মহারাজ যখন যাবেন তখন কিন্তু আপনাদের অবস্থা নিশ্চিতভাবে শুভ পরিবর্তন করে দিয়ে যাবেন। তো তার মধ্যেও আপনাদের অষ্টদানের কথা আমি বলে গেছি, সেগুলো আপনারা প্লিজ ফলো করবেন। মা বা মাতৃস্থানীয় এবং মহিলাদের অপমান করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো তো শেষ করতে হচ্ছে, সামনের সোমবার দিন আমরা ফিরে আসবো ঠিক দুপুর 1:35। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।